আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ গড়ে তোলে একটি রাষ্ট্র, চালায় তাকে। তবে বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে, স্বচ্ছতা না থাকে, বলা হয়ে থাকে বাকি সবগুলো কাজ সঠিকভাবে হবে কিনা সেটি প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের বিচার বিভাগের কাজ নিয়ে নানা সময়ে প্রশ্ন তো উঠেছেই, তবে কাজও চলছে তার। বিচার বিভাগের কাজ বলতে বা বিচার কাজ বলতে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বলি, একটি কথা সবার মুখে মুখে থাকবে, সেটি হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার যে সম্পদের পাহাড় তিনি গড়েছিলেন একেবারে আইনের উচ্চ জায়গায় থেকে, সেখানে পরে বিচার বিভাগ বলেছেন যে তার সমস্ত সম্পত্তি জব্দ করা হবে। এই সব কিছু নিয়ে আজকে কথা হবে টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় রয়েছেন, মেট্রোসম টু দ্য পয়েন্টে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে দুজন আইনজীবী রয়েছেন। আমাদের সঙ্গে জুমেও যুক্ত হয়েছেন ডক্টর শাহদিন মালিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী, দুদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ ম্যাম। আমি শুরু করতে চাই ডক্টর শাহদিন মালিক আপনাকে দিয়ে। আমি একটি আপনার লেখা পড়ছিলাম বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় দৈনিকে। আপনি বিচার বিভাগের বরাদ্দ নিয়ে লিখেছেন যে একটি বিচার বিভাগ যদি সঠিকভাবে চলতে চায়, তাকে চালাতে চায়, তাহলে সরকারিভাবে একে আসলে কতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে, এর কতটুকু পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। একটা বাজেটের সময় আমরা দাঁড়িয়ে আছি যখন এই সংসদের প্রথম বাজেটটি পেশ করা হবে 2024-25-এর। সেই জায়গাতে দাঁড়িয়েও আমরা দেখেছি অন্যান্য সকল খাত থেকে বিচার বিভাগের যে বরাদ্দ সেটি আসলে অনেকটাই কম। আজকের এই আয়োজনটাও এটা নিয়ে শুরু করতে চাই, কতটুকু পৃষ্ঠপোষকতা পাচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার জন্য? এই ব্যাপারটা মানে আমাদের আইনজীবী মহলেরই দুর্ভাগ্য, এটা আমরা কেউ খেয়াল করি না। আমি এই নিয়ে বোধহয় 5-6 বছর ধরে 3-4টা লেখা লিখেছি। মানে খুব মোটা দাগে যদি বলতে হয়, আমাদের দেশের বিচার ব্যবস্থা চলছে 17 কোটি লোকের দেশে 1700 বিচারক দিয়ে বরাদ্দ কম বেশি 2100 কোটি টাকা। 2000 কোটি টাকায় 1700 বিচারক নিয়ে 17 কোটি লোকের দেশে বিচার ব্যবস্থা যে টিকে আছে, এটাই তো আশ্চর্য। এখানে আমাদের বাজেট বরাদ্দের মনে মানে সুপ্রিম কোর্টে গত কয়েক বছরে 210-220 কোটি টাকা বাৎসরিক বরাদ্দ থাকে। আমাদের মহাসড়কে 4 লেনের 1 কিলোমিটার মহাসড়ক বানাতে কম বেশি গড়ে 100 কোটি টাকা খরচ হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের বরাদ্দ হলো 2 কিলোমিটার রাস্তা। আমাদের রাস্তার কত উন্নয়ন হচ্ছে, সড়ক হচ্ছে, মহাসড়ক হচ্ছে, এটা আমরা দেখছি। অর্থাৎ মানে মূল কথা হলো যে আমাদের বাজেটের কিন্তু 0.3 থেকে 0.4 অর্থাৎ 1% 3 ভাগের 1 ভাগ বাজেট বরাদ্দ করা হয় আইন ও বিচারের নিয়ে। তো এখানে ধরেন এইবার বোধহয় সড়ক খাতে বরাদ্দ আছে 25 বা 26%। আমাদের 1% 3 ভাগের 1। এই জিনিসটার দিকে আমরা যদি দৃষ্টি আকর্ষণ না করি, বরাদ্দ যদি না বাড়ায়, আর দুর্ভাগ্য হলো যে আমাদের আইনজীবী মহল থেকে আমাদের বার কাউন্সিল আছে, বার অ্যাসোসিয়েশন আছে, অনেক সংগঠন আছে, তারা কেউ কখনো কিন্তু বরাদ্দের ব্যাপারে কথা বলেন। আমি আপনার কাছে যদি আমি আপনার অধীনে যেটাকে আমি মানে উদাহরণস্বরূপ বলছি, চাকরি করি, আর যদি বেতন বৃদ্ধি না চাই, আপনি তো যেচে করে আমার বেতন বাড়াবেন। সব মন্ত্রণালয়, সব মানে বিভিন্ন ধরনের সংস্থা, সংগঠন, তারা কিন্তু বাজেটের আগে অর্থমন্ত্রীর সাথে ধ্যান দরবারে বসে, কিন্তু আমরা এটা কখনোই বসি না। ফলে মানে জনগণের যে বিচার পাওয়াতে যেই হেনস্থা হতে হয়, এইটার দিকে আমরা কিন্তু কেউ খেয়াল করি না। মানে এইদিকে নজর দিতে হবে, বরাদ্দ বাড়াতে হবে। ইদানিং কয়েকটা জেলাতে মানে জেলা আদালতে নতুন বিল্ডিং হয়েছে, কিন্তু তা খুবই অপ্রতিম। অনেক ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে নিশ্চয়ই আসবো আমরা। আমি একটু স্টুডিওতে খুরশিদ আলম খান আপনার কাছে আসি। দুদকের মুখ্য আইনজীবী আপনি, এবং দুদক যে কাজটি করেছে ভেরি রিসেন্ট, যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তিনি যে সম্পদের পাহাড় গড়েছিলেন, সেটি নিয়ে তারা আবেদন করেছিল আদালতের কাছে, এবং আদালত সেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার কথা বলেছে।
এই পুরো ব্যাপারটাকে নিয়ে আসলে জানতে চাই দুদকের এই যে আমার প্রধান প্রশ্নটি আসলে এই জায়গায় যে এত দিন পরে আসলে কেন একটা মানুষ যখন এই পর্যায়ে এসে দাঁড়ায়, 34 বছর 7 মাস তিনি চাকরি করেছেন এবং যেখানে চাকরির বেতন বাবদ তার আয় হওয়ার কথা প্রায় 1,84,89,200 টাকা, সেখানে তিনি হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেললেন। এই পুরো সময় আসলে আমরা কোথায় ছিলাম? সরকার কোথায় ছিল? দুদক কোথায় ছিল? অন্য সবাই কোথায় ছিল? জি ম্যাম, আপনাকে ধন্যবাদ। দেখুন, বেনজির আহমেদের অনুসন্ধান শুরু হয়েছে 1 মাস আগে, সম্ভবত 26/4 একটা অনুসন্ধান টিম গঠন করা হলো। তারপরে হাইকোর্টে 2জন আইনজীবী রিট পিটিশন করলো, হাইকোর্ট ডিভিশন একটা প্রোগ্রেসিভ রিপোর্ট চাইলো, কিন্তু অনুসন্ধান কার্য শুরু হয়েছে হাইকোর্ট ডিভিশন অর্ডারের আগেই, ওই রিট যারা করেছে তাদেরও আগে। তো এখন অনুসন্ধানের মাঝপথে, অনুসন্ধানের একটা পর্যায়ে দুর্নীতি দমন কমিশন যে তথ্যপত্রগুলো পেল তার ভিত্তিতে ওনার কিছু প্রপার্টি, এটা হলো 83টি দলিলের প্রপার্টি, 33টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওর মধ্যে 27টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর বাকিগুলো হলো অর্থলগ্নি প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজের আবেদন করেছে। এগুলা আইনেই প্রভিশন দেওয়া আছে, মানি লন্ডারিং আইন, দুর্নীতি দমন কমিশন বিধিমালা। অপরাধ লব্ধ আয়ের যদি কোনো অনুসন্ধান করতে গিয়ে কমিশনের ইনভেস্টিগেটিং অফিসার বা ইনকোয়ারি অফিসার যদি কোনো অপরাধ লব্ধ আয়ের সন্ধান পায় এবং কমিশন যদি নিশ্চিত হয় যে এটা অপরাধ লব্ধকৃত আয়, তখন উনি আদালতে আবেদন করতে পারবেন ওগুলি জব্দ করার জন্য। ওগুলি জব্দ না করলে হয় কি, হয়তো বা ব্যাহত হয়ে যেতে পারে, হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিতে পারে। সেই অ্যাপ্রিহেনশন থেকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা একটি দরখাস্ত দিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ। গতকাল সেটা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ দুদককে শুনে আইন কানুন দেখে নথির দলিল দস্তাবেজ ঘেটে উনি আদেশ দিলেন এগুলি আপনার জব্দ থাকবে, অ্যাটাচ থাকবে। এবং সেখানে উনি কারণও উল্লেখ করেছেন, কারণ পরবর্তীতে যদি বাজেয়াপ্ত করতে হয় তখন তার প্রপার্টি পাওয়া যাবে না যদি এগুলি বেহাত হয়ে যায়। কাজে এগুলি পরবর্তীতে যখন ধরেন ইনভেস্টিগেশন হলো, ট্রায়াল হলো, রায় দোষী প্রমাণিত হলো, তখন আইন হলো এগুলি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। এখনই যদি আপনি এগুলি অ্যাটাচ, ফ্রিজ, ক্রোক যদি করতে না পারেন, দেখবেন যে হয়তো 2 বছর পরে বা 6 মাস পরে এগুলি খুঁজে পাওয়া যাবে না। এটা নর্মাল আমরা মানি লন্ডারিং প্রায় কেসেই দেখি, যেমন ডেস্টিনির মামলা আমরা তখনই জব্দ করেছি। ইউনিপেড 2 year ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও জব্দ আছে, কিন্তু সম্প্রতি আপিল বিভাগের একটা রায়ও হয়েছে। তো কাজেই একটা অ্যাপ্রিহেনশন যে এটা বেহাত হয়ে যেতে পারে, সেই জন্য এটা করেছে। ইটস এ পার্ট অফ ইনকোয়ারি, এটা ইনকোয়ারির একটা অংশ বিশেষ। পুরো ইনকোয়ারিটা অনুসন্ধান যখন শেষ হবে তখন এটা বোঝা যাবে, ওনার আসল অবস্থানটা বোঝা যাবে। আচ্ছা, মানে আমি আরেকটা প্রশ্ন আসলে করেছিলাম এখানে যে এই পর্যায়ে আসাটা আসলে কিভাবে সম্ভব হলো? সবসময় তো নিশ্চয়ই চোখ থাকে দুদকের কিংবা অন্যান্য সংস্থাগুলোর যে একটা মানুষ তার দায়িত্ব পালন করছে কিনা। এত দুর্নীতি হয়ে গেল, এত কিছু হয়ে গেল, তারপরে আসলে এখানে এসে কেন? বা উনি একজনও না, কিন্তু এরকম আরো অনেক ঘটনা আমরা দেখি। না, হ্যাঁ, দেখুন, ফার্স্ট অফ অল দুর্নীতি দমন কমিশন যে অনুসন্ধানগুলি করে ওটার ব্যাপারে তার স্পেসিফিক ইনফরমেশন থাকতে হবে। স্পেসিফিক ইনফরমেশনটা পজিটিভ হতে হবে এবং ক্রেডিবল হতে হবে, এবং সেই ইনফরমেশনগুলি আপনার যাচাই বাছাই করতে হবে। তারপরে কমিশন যদি দেখে এটা তার ধর্তব্যের মধ্যে পড়ে, তার আওতাভুক্ত, এখতিয়ারভুক্ত, তখন ইনফরমেশন অনেকভাবে পাই আমরা নিজেরা। ইন্টেলিজেন্স ইউজ করে দুর্নীতি দমন কমিশন নিজেরা ইনকোয়ারি করে, ইন্টেলিজেন্স ইউজ করে খবর জোগাড় করে, অথবা সোর্সের মাধ্যমে জোগাড় করে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আপনার নিউজের মাধ্যমে আমরা পাই। এবার তাই হলো। হ্যাঁ, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া নিউজের মাধ্যমে আসলে সেগুলিকে আমরা গুরুত্ব দিই, কিন্তু তার অথেন্টিসিটি আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এটা কতটা সত্য। অনেক সময় তো একটা লোক ফলসি হতেও পারে, ঠিক না? একটা নিউজটা চলে আসলো, কিন্তু দেখা যায় যে মানে দেখা যাচ্ছে ওখানে অনেক কিছু আপনার মানে অনেক কিছু আপনার খুব বেশি করে লেখা হয়েছে, অথবা এক্স্যাক্টলি ফিগারটা সেটা না। সেই ক্ষেত্রে ওই জন্য ওটা যাচাই বাছাই করতে হয়, অথেন্টিসিটি অফ দ্য ইনফরমেশন। এই অথেন্টিসিটি জানতে সময় সাপেক্ষ ব্যাপার। যেমন এই যে বেনজির আহমেদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে বা যে দলিলের প্রপার্টিগুলো অ্যাটাচ করা হয়েছে, এগুলি কিন্তু অথেন্টিসিটি এক্সামিন করেই তারপরে আদালতে দরখাস্ত দেওয়া হয়েছে।
আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। ডক্টর শাহদ্বীন মালিক, আমি আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই, কারণ আমার আসলে উত্তরে মন ভরেনি যদি বলি। কারণ বেনজির আহমেদের মতো মানুষরা মহা ক্ষমতাশালী, তাদেরকে একসময় বলা হতো তারা মন্ত্রী এমপিদের থেকেও বেশি ক্ষমতাধর। তাদের বিরুদ্ধে তো আসলে সাধারণ মানুষ অভিযোগ করে কোনো বিচার পাবে না মনে করে, বা ওই অভিযোগ করার সাহসটুকুও তাদের হয়তো থাকে না। এই যে এত দূর পর্যন্ত আসা, তাদের একটা সময় গিয়ে মানে একটা পত্রিকা হয়তো তার বিরুদ্ধে কোনো একটা প্রতিবেদন করেছে, কিংবা দুদকও মাঝে মাঝে আমরা দেখি মাঝে মাঝে এরকম তারা অনুসন্ধান চালায়, কিন্তু এত যে দুর্নীতি হতে থাকে বাংলাদেশে, তাদেরকে বিচারাধীন করতে আসলে আমাদের কি করা দরকার বলে আরো মনে করেন? এরকম বিচারের বাইরে অনেক কিছু থেকে যায়, নিশ্চয়ই সেটি স্বীকার করবেন। এইরকম যারা রাঘব বোয়াল থাকেন, যারা ধরাছোঁয়ার বাইরে থাকেন, তাদেরকে তাদের অপরাধগুলোকে খুঁজে আনতে আসলে আমাদের আর কি করা যেতে পারে? এটা তো ভুলে হলো রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে যে এখন যেটা বেনাজিরের ব্যাপারে যেটা হচ্ছে, এটা নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি যে সরকার এখানে, আজকে বোধহয় ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সরকার এখানে হস্তক্ষেপ করছে না। কিন্তু জনমনে সত্য হোক মিথ্যা হোক, উনি যেটা বললেন যে একটা ধারণা আছে যে ক্ষমতাশীল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ তো হবে না, বরং আপনি নিজেই হেনস্থার শিকার। এই জন্য হয়তো এই জন্য আমরা করি না। আর দুদক খুরশিদ আলম খান খুবই কর্মতৎপর, খুবই দায়িত্বশীল, এবং সারাদিন সুপ্রিম কোর্টে দেখি যে দুদকের মামলায় এই কোর্ট থেকে ওই কোর্ট একেবারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। সেটার যথাসাধ্য চেষ্টা করছে, চেষ্টার থেকেও বেশি সবসময় করছে। কোর্টে আমরা সবাই তাকে দুদকের মামলার ব্যাপারে খুবই উচ্চ চোখে দেখি, কিন্তু ওনাকে একলাকে গিয়ে তো আর প্রতিষ্ঠান চলবে না। এখানে প্রতিষ্ঠানেরও কিছু আমার মনে হয়, আমি যেটা পরে অনেক খুঁজেছিলাম, ইন্টারনেটে খুঁজেছিলাম, পাই নাই। কিন্তু যদি আমার ভুল না হয় 2000 সালের জানুয়ারি মাসে দুদকের একটা বিভিন্ন পদে কর্মচারী ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস অফিসার নেওয়ার জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 294টা পদ ছিল আমার মনে আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজ, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সবই বলা ছিল, কিন্তু আইন কথাটা বলা ছিল। আমি জানি না এখন দুদকের কি অবস্থা, বা যারা ওখানে সার্বক্ষণিক চাকরিতে নিযুক্ত আছেন তাদের কয়জনের আইনের ডিগ্রি আছে, এবং আইনের ডিগ্রি ছাড়া কিন্তু এই কাজগুলি করা একটু দুরূহ হয়। রাষ্ট্রবিজ্ঞানের বা দর্শনের একজন কর্মকর্তা জয়েন করলেন, জয়েন করে তাকে শিক্ষা বোঝা। তো এখানে একটা দুদকের একটা যেটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। আর আসলেই আপনি যেটা বলছেন যে খুরশিদ আলম সাহেব ঠিকই বলেছেন যে 83টা জমির দলিল এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টও পরীক্ষা করে দেখতে হয়েছে। কিন্তু আজকাল ডিজিটাল যুগের যেটা একটা তো সুফল নিঃসন্দেহে, আজকাল তো কোথায় সারা দেশের জমির মালিকানা ডিজিটাল না হলো ল্যান্ড মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে সাবার একটা যে কোনো একটা অমুক রাস্তার অমুক প্লটের মালিককে, এটা কিন্তু ডিজিটাল ইনফরমেশন থেকেই পাওয়া যায়। আর ব্যাংকে বললে তাদের নামে, বাংলাদেশ ব্যাংক যেটা করে যে বিভিন্ন ব্যাংকে একটা চিঠি পাঠিয়ে দেয় যে অমুক লোকের নামে তোমাদের কয়টা অ্যাকাউন্ট আছে। তো ওইটা ব্যাংকগুলি একদিন বা 2 দিনেই এর জব কিন্তু বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেয়, যে প্রত্যেকটা ব্যাংকে চিঠিটা পাঠায়। অতএব এগুলি এখন এটা করা অনেক সোজা হয়ে গেছে। দুর্নীতি আমার নামে যদি 20টা ব্যাংকে 20টা অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু দুদক 1 সপ্তাহের মধ্যে যে জেনে জানতে পারবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। কিন্তু এই চেষ্টাগুলি করা হচ্ছে না। দুদকে অনেক কাজ করছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি একটু আজকেই মনে করার চেষ্টা করছিলাম, ধরেন সরকারের উপসচিব বা তার উপরের পদে, কালকে তো গত 1, 2, 3 বছরের সংবাদে দেখেছি বলে মনে হয় না যে পুলিশের একজন ডিআইজিকে প্রসিকিউট করা হচ্ছে, শাস্তি হয়েছে। কিন্তু যদি 50 বছর পরে কেউ বাংলাদেশের প্রশাসনের ইতিহাস লিখে, এবং 50 বছর পরে ধরেন 2070 সালে বা 2075 সালে, তখন এই 2000 থেকে 2022 সালে সব পত্রিকার ঘেটে যদি সে দেখার চেষ্টা করে যে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের
দুদকের দুর্নীতির মামলা হয়েছিল কি, সে কিন্তু 50 বছর পরের যে মানে ভবিষ্যৎ ইতিহাস, সে এই 4 বছরের পত্রিকায় ঘেটে দেখবে হ্যাঁ 4-5 জনের মাত্র বিরুদ্ধে দুর্নীতি হয়েছে। তার মানে তার উপসংহার হবে যে বাংলাদেশ তো সাংঘাতিক দুর্নীতিমুক্ত সমাজ ছিল, কারো কোনো উচ্চপদস্থ কোনো কর্মচারী কর্মকর্তা, কোনো মন্ত্রী সচিব, কারোর বিরুদ্ধে কোনো মানে দুর্নীতির মামলা আমরা পাইনি। দুর্বলতাটা এখানে, এবং এখানেই ওই রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারটা চলে আসে। আজকাল দুদকের যেটা বললাম, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সত্ত্বেও টেকনোলজির যেই উন্নতি হয়েছে, একজনের বিরুদ্ধে বিশেষত এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যারা, যেখানে খুরশিদ আলম তানভীর বললেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, জমির মালিকানার কাগজপত্র আছে, তো এটা মামলা করে তো এটা দোষী সাব্যস্ত করা খুব কঠিন কাজ। কিন্তু এই কাজগুলি কালে ভদ্রে হয়তো 2-1 জনের ব্যাপারে হয়, আফসোসটা হলো সেখানে। এটা আর একটু বেশি হলে, কিছু উচ্চপদস্থ ব্যক্তিদের এরকম দোষী সাব্যস্ত হয়ে জেল হলে, তখন কিন্তু তার অধস্তন ব্যক্তিরা সতর্ক হয়ে যায়। এবং ওই আপনি একজন ব্যাংকের ম্যানেজারকে যদি দুর্নীতির দায়ে শাস্তি না দিয়ে ব্যাংকের চেয়ারম্যানকে বা এমডিকে শাস্তি দিতে পারে, তাহলে কিন্তু ব্যাংকের ব্যবসাটা অনেকটা স্বচ্ছ হতো। অনেক আপনাকে ধন্যবাদ ডক্টর শাহাদিন মালিক। আমি আবারও নিশ্চয়ই আপনার কাছে আসতে পারবো। খুরশিদ আলম খান, বেশ কিছু প্রশ্ন আসলে ডক্টর শাহাদিন মালিকও করেছেন দুদকের কাছে, যে দুদক আসলে তার কাজগুলো সঠিকভাবে করতে পারছে কিনা, করার প্রয়াস রাখছে কিনা। সেই দিক থেকে আপনার কি মনে হয় দুদক আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে? জি দেখুন, হ্যাঁ ওনার প্রশ্নটা যথেষ্ট যুক্তিযুক্ত। দুদক অবশ্যই স্বাধীনভাবে কাজ করছে, তবে লজিস্টিক সাপোর্ট সেটার তো একটু ঘাটতি আছে। এই বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে একটা লজিস্টিক সাপোর্টের ঘাটতি আছে। আপনি যে ভাষায় বলেন, প্রশাসন ক্যাডারে বলেন, বিচার বিভাগে বলেন, এই যে স্যার তো নিজেই বললেন বিচার বিভাগের অর্থ বরাদ্দ 0.1% 3 থেকে 4 ভাগ। দ্যাট মিনস 2 কিলো রাস্তা করতে যে টাকাটা বরাদ্দ দেওয়া হয় তারও কম সুপ্রিম কোর্টের বিচার বিভাগের যেটা বরাদ্দ, তো এটাও তো একটা ঘাটতি, ঠিক না? এটা এক ধরনের মানে ফাইন্যান্সিয়াল ঘাটতি। তো এই লজিস্টিক সাপোর্ট তো অবশ্যই আছে, তবে টেকনোলজির কারণে এখন আমরা অনেক দূর ডেভেলপ করেছি। এই যে দেখেন, এই যে এতগুলি দলিল ডিট, এতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো কিন্তু 15-20 দিনের মধ্যে এটা দুদক এটা ফাইন্ড আউট করে ডিটেকশন করে আদালতে দরখাস্ত দিয়েছে। সময় কিন্তু খুব বেশি লাগেনি। আমি যত র্যাপিডলি ওয়েবসাইটে হয়তো পাই, কিন্তু ওয়েবসাইটের যে তথ্যটা আমি পাবো সেটা তো আমাকে ভেরিফিকেশন করতে হবে। ওটা আমাকে ভেরিফিকেশন করতে হলে অনেকগুলি পয়েন্টে আমাকে নক করতে হবে। যেমন স্যার যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি দিলেই হয়, এটা বাংলাদেশ ব্যাংক আসলে কাজ করে না। এটা করে BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা একটা আর্থিক কাঠামোর, আর্থিক গোয়েন্দা সংস্থার সেপারেট একটা এন্টিটি, তাকে আইনের দ্বারা কাজ করতে হয়। সে সরাসরি বাংলাদেশ ব্যাংকের ভিতরে বসলেও তার একটা আলাদা আইনি সত্তা আছে। তাদের মাধ্যমে অনেক জিনিস আমাদের পেতে হয়, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এবং আজকে দিলে আপনি কালকেই পাবেন না। সেটা আপনাদের কাজের প্রক্রিয়া। খুরশিদ আলম, আমার খুব জানতে ইচ্ছে করছে যে দুদক কি আসলে যিনি ক্ষমতায় বসে থেকে যখন দুর্নীতি করছেন কিংবা সম্পদের পাহাড় বানাচ্ছেন, তখন আপনারা কোনো পদক্ষেপ নেন বা নিতে পারেন, নাকি শুধুমাত্র যখন অবসরে যাওয়ার পরে পাহাড় গড়ে তিনি হয়তো বিদেশ পাড়ি জমাতে চাচ্ছেন তখন গিয়ে আপনারা নক করেন এবং দেখতে চেষ্টা করেন তিনি দুর্নীতি করেছেন কিনা কোনো সময়ে? শুনেন, ক্ষমতায় থেকে তো ওই দুর্নীতি ফাইন্ড আউট হয়েছে। তো উনি যে রেফারেন্সটা দিলেন ডিআইজি আপনার মিজান, যে সাজা হয়েছে হাইকোর্ট পর্যন্ত বহাল, উনি কিন্তু ক্ষমতায় ছিল, উনি পদবি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে প্রসিডিং হয়েছে। ডিআইজি বজলুর রশিদ, যে প্রিজন ডিআইজি প্রিজেন্স, ওনার কিন্তু ক্ষমতায় উনি পোস্টে থাকাকালীন সময় ওনার দুর্নীতি হয়েছে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের মতো দেশে বা পৃথিবীর সব উন্নত দেশে না আপনি পৃথিবীর সব উন্নত দেশেই ধরেন, আমাদের দেশেও ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের তথ্য পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এই দেখেন ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন তো তার বিরুদ্ধে মামলা হয়নি, তার মামলা হয়েছে কখন
আফটার আউটস্টেট, উনি যখন আউটস্টেট হয়ে গেল তো পাওয়ার থেকে, তখন ওনার পর একের পর এক মামলা হচ্ছে। কিন্তু এই মামলাগুলো তো তখন হয়নি, তখন সম্ভব না। কারণ আপনি যখন ক্ষমতায় থাকেন, ক্ষমতাধর ব্যক্তি এতটাই শক্তিশালী হয়, তাদের তথ্য উদ্ঘাটন করা অনেকটা কঠিন ব্যাপার। আর তথ্য উদ্ঘাটন করলেই হবে না, সেই তথ্যটা যাচাই বাছাই করতে হবে কতটা সঠিক। তো কাজেই যিনি ক্ষমতায় বসে আছেন তার তথ্য উদ্ঘাটন করে যাচাই বাছাই করে এটা বলা হয়তো সোজা, কাজটা অত সোজা না। এরপরেও তো দুদক অনেকগুলি কাজ করেছে, যারা ইন পাওয়ার ছিল, ক্ষমতাসীন দলের এমপিদের বিরুদ্ধে তো প্রসিডিং হয়েছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বারের এগেনস্টে তো প্রসিডিং হয়েছে, অনেকে চলছে। তো কাজে এটা তো করছে দুদক তার সাধ্য মতো। তো তবে এতটুকু আমি আপনাকে নিশ্চিত করতে পারি, দুর্নীতি দমন কমিশনের পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স নাই। আচ্ছা, পলিটিক্যাল হস্তক্ষেপ বলতে যেটা বোঝায় এটা নাই। এখন এটা আপনি কতটুকু আমলে নেবেন বা বিশ্বাস করবেন না করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। তবে আমরা দেখে আসছি, আমরা তো কাজ করছি, কারণ আমাদেরকে তো কেউ ইনভেস্টিগেট করছে না যে এই মামলাটা একটু স্লো যাক বা এই মামলাটা এখন করে না। আমরা থাকবো চ্যানেলের সকল ডিজিটাল মাধ্যমে, ফেসবুক, ইউটিউব সহ। নিরাপত্তার গল্প বলে না এটা গো স্লো, এইভাবে যান, বা ওটা বিএনপির লোক, ওকে ভালো করে ধরো, এই ধরনের কোনো ইনভেস্টিগেশন আমাদের কাছে নাই। আমরা আমাদের স্বাধীনভাবেই কাজ করছি। এবং যদিও আমি কোর্টে মামলা পরিচালনা করি, দুদক অত্যন্ত স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেয়। দুদক যদি কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে না নিত তাহলে সেটা আমাদের কাজের দ্বারা প্রমাণিত হতো। আমার মনে হয় এই পারসেপশনটা পুরোপুরি ঠিক না। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শাহদ্বীন মালিক। আবার যদি আপনার কাছে আসি, আপনার আসলে কি মনে হয় যে বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন? আসলে ব্যাপারটা কি এমন যে সরকারের সুনজরে থাকলে বিচার বিভাগ খানিকটা দেখি না দেখি করে থাকছেন, আবার সরকারের সাথে যদি তার একটুখানি কোন্দল শুরু হয় তখনই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছেন? আপনার কি মনে হয়? এই ব্যাপারে মন্তব্য করে আমি আদালত অবমাননার মামলা শিকার হতে চাই না। আমি এবং কোর্টের একটা হবে যে অন্য সাধারণ মানুষ সেটা বললে একটা কথা, আপনারা দুজনে আইনজীবী, আপনারা জেনে শুনে এরকম বিরূপ মন্তব্য করা, এটা আমাদের বিপদের। আপনারা হয়তো অবসরে গেলে নিজেদের মতো করতে পারতেন, আই আন্ডারস্ট্যান্ড। না, আমাদের প্রফেশনের অবসর নাই। আচ্ছা, আমাদের প্রফেশন লিগ্যাল প্রফেশনে সেলফ রিটায়ারমেন্ট আছে, কিন্তু অবসর নাই। ও আচ্ছা আচ্ছা, পেনশন কিন্তু নাই। মানে যাই হোক, যেটা আসল কথায় আসি, আর বিচারের ব্যাপারে বিচার বিভাগের তো সীমাবদ্ধতা আছে। খুশিরাম খান খুবই যথার্থ বলেছেন যে লজিস্টিকের প্রবলেম আছে, এবং যেটা বলেছেন যে যেই ব্যক্তি ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা মানে অনেক দূর। যে অবসরে গেছেন তখন তার বিরুদ্ধে ক্ষমতায় থাকলে তার ক্ষমতায় বড়টা তো অনেক বিস্তৃত থাকে। এটা খুবই সঠিক কথা, দ্বিমত আর কিছুই নাই। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে আশেপাশে তো দেখছি যে আঙ্গুল ফুলে কলাকার, এবং ওই থেকে সবসময় একটা প্রত্যাশা থাকে যে অবাস্তব হলো যে দুদকে যে ধরে না কেন। আমি বেনাজির আমার সম্পর্কে একটা ব্যক্তিগত বলি, বছর 1.5 বছর আগে ওই যে 300 ফিট আগে মানে রাস্তাটা, ওর পাশে কিছু খুব অতি সাধারণ রেস্টুরেন্টে আমরা বন্ধুরা গিয়েছিলাম। দুপুরবেলা ওখানে একটা লেক আছে, লেকের পাড়ে ঘুরতে, আর তারপর 3-4 জন আইনজীবী বন্ধু ওখানে ছোট একটা রেস্টুরেন্টে খেতে। ওখানে বেশিক্ষণ ছিল না, এলাকার লোকজন আসলো। তো কথায় কথায় কি হলো, খুব গর্বের সাথে বলল যে ওদের এলাকায় কিছুদিন আগে বেনজির আহমেদের মেয়ের বিয়ে হয়েছিল, এবং এখানে 10 থেকে 12,000 লোককে দাওয়াত দেওয়া হয়েছে। বছর 1.5 বছর আগের কথা। 10 থেকে 12,000 লোক 3 দিন ধরে খাওয়া দাওয়া চলেছে। তো এইরকম মানে যখন তথ্য আসে তখন আমিও ভেবেছিলাম যে হ্যাঁ, এই লোকটা বোধহয় এইভাবেই পার পেয়ে যায়। এখন অত্যন্ত আমাদের সবারই সৌভাগ্য, এবং দুদকের কাছে আমাদের নিশ্চয়ই প্রশংসা করতে হবে যে তার বিরুদ্ধে যেটা বলছি খুশিদার কাছের পত্রিকায় পড়ে তারা তো এগুলি যাচাই বাছাই অনেকটা এগিয়ে গেছে। এখন প্রত্যাশা থাকবে যে মামলাটা তাড়াতাড়ি কোর্টে তোলা, এটা যাতে যদি আবার 1 বছর 2 বছর 3 বছর দেরি হয়ে যায় তখন কিন্তু এই যে আস্থার জায়গাটা এসছে দুদকের, তখন কিন্তু আবার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, প্রথমে একটু মিডিয়াতে আসছিল, চাপে পড়ে তারা একটু নড়াচড়া দেখিয়েছেন, এখন আবার চুপসে গেছে। আমি আশা করবো যে এই মামলাটা খুব তাড়াতাড়ি বিচারের জন্য প্রস্তুত করা।
অনেক ধন্যবাদ খুরশিদ আলম খান, আপনাকে দিয়ে হয়তো শেষ করব। শেষ প্রশ্নটা আসলে দুদক একা কারোর পক্ষে আসলে বাংলাদেশের যে দুর্নীতির যন্ত্রযন্ত্র ছড়িয়ে গেছে সেটা নিশ্চয়ই নির্মূল করা সম্ভব নয়। দুদক যদি তার কাজ ভালোভাবে করতে চায়, আপনাদের আসলে আর কাদের সহযোগিতা প্রয়োজন বলে আপনি মনে করছেন? কোন কোন বিভাগ বা কোনো মানুষ, কোনো দায়িত্ব বা জনগণও হতে পারে, সেটি কি মনে হয় আপনাদেরকে এই সহযোগিতা দরকার কিনা? আপনি যেটা বলছেন যে সার্বিকভাবে আপনার কথাটা যদি আমি বুঝে থাকি যে দুদকের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব কিনা বাংলাদেশে, অসম্ভব, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আর কাদের সহযোগিতা? না, এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে রাষ্ট্রীয় পর্যায়ে। রাষ্ট্র একটা কমিটমেন্ট থাকতে হবে দুর্নীতির ব্যাপারে, আমরা জিরো টলারেন্স, আমরা কাউকে অ্যালাউ করব না। সেটা তো আছে অলরেডি, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, এটা খুব স্ট্রিক্টলি ফলো আপ করতে হবে। এটা যদি ফলো আপ করা যায় অবশ্যই দুর্নীতি যাবে, তবে দুদক একার পক্ষে সম্ভব না। মাস পিপল তো দুদককে অ্যাপ্রিসিয়েট করছে যখন দুদক ভালো কাজ করছে, আবার দুদক এমন কোনো কাজ করছে যেটা মাস পিপলের কাছে মনে হচ্ছে না এটা একটু সন্দেহজনক, তখন প্রচণ্ড সমালোচনা করছে। হ্যাঁ, যেহেতু সমালোচনাটা কিন্তু ভালো, আমি সেটা ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি। কারণ সমালোচনা করলে হয় কি, আমি অন্তত একটা জিনিস বুঝতে পারি আমার ভুলটা কোথায় হচ্ছে, বা আমি কাকে ফেভার করলাম, কেন ফেভার করলাম, কেন উনি আমার সমালোচনা করলো, উনি তো আমার বন্ধু না, শত্রু না, কেন উনি সমালোচনা করলো। আমরা সমালোচনাটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। তো কাজেই এটা একটা মাস অ্যাওয়ারনেস তো লাগবেই, প্লাস পলিটিক্যাল কমিটমেন্ট রাষ্ট্রীয় পর্যায়ে। আর এই রাষ্ট্রীয় পর্যায়ে ওই ধরনের কমিটমেন্ট হলে হবে না ওই যে হ্যাঁ আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, একদম পজিটিভ জিরো টলারেন্স থাকতে হবে উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। এবং দুদক তো আসলেই স্বাধীনভাবে কাজ করছে, দুদককে আরও সাহস যোগাতে হবে, আর আমার মনে হয় তাইলেই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ খুরশিদ আলম খান। আমি একটু যোগ করি। জি নিশ্চয়ই। যে রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপারটা আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে উচ্চ পদে নিয়োগের ব্যাপারে যে যাচাই বাছাই দরকার, সেই যাচাই বাছাইটা যে কোনো কারণে করা হচ্ছে না। কয়েক মাস আগে পত্রিকায় দেখেছিলাম যে আমাদের 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, কাজ বয়কট হচ্ছে, শিক্ষকরা বয়কট করছেন। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে তারা একেবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের ব্যাপারে দুর্নীতি করছে, মানে টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছে। তো তার মানেটা কি, যে যাদের উপাচার্য করা হলো পাবলিক ইউনিভার্সিটি, নিশ্চয়ই যাচাই বাছাই করে করা হয় নাই, অন্য বিবেচনায় করা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক ইচ্ছার একটা সদিচ্ছাটা একটা সোজা বহিঃপ্রকাশ হতে পারত। উচ্চ পদে নিয়োগের ব্যাপারে তাদের যাচাই বাছাই করা হয়, যারা দুর্নীতি করবে না বা যাদের অতীত ইতিহাস দুর্নীতির নাই বা স্বচ্ছতার ইতিহাস আছে, এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বড় ঘাটতি হচ্ছে। এবং ঘাটতির কারণও যদি আমি বেফাস কথা হয়ে, মানে এটা আমি অনিচ্ছাকৃত হবে কি অন্যভাবে নিয়ে না, যখন নিয়োগ একটা মুষ্টিমেয় ব্যক্তির সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এখন দেশে এতগুলি প্রতিষ্ঠান আছে, এতগুলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, মানে প্রতিষ্ঠান তো অসংখ্য। উচ্চ পদে নিয়োগের ব্যাপারে যদি একজন, দুইজন বা তিনজন ব্যক্তির ইচ্ছাটাই প্রধান হয়, তাহলে কিন্তু ওই নিয়োগগুলি খারাপ, অনেক ক্ষেত্রেই খারাপ। আমার মনে হয় ওইটাই এখন হচ্ছে। অর্থাৎ আমি রাজনীতি সদিচ্ছার একটা বহিঃপ্রকাশ করবো যে উচ্চ পদে নিয়োগের প্রক্রিয়াটা যাতে আরো সততা অনুযায়ী, দায়িত্বশীলতা অনুযায়ী, জবাবদিহিতা অনুযায়ী করা হয়। এবং আমি জাস্ট একটা অ্যাড করবো স্যারের সঙ্গে, উচ্চ পদে নিয়োগ অবশ্যই, এটা আমি স্যারের সঙ্গে অ্যাগ্রি করি, বাট ভিজাভিস যেটা লোয়ার টায়ার নিম্ন পদে দেখবেন আপনি একজন পিয়ন নেবে, সেখানে ইন্টারভিউ দিচ্ছে 200 লোক, সেখানেও ট্রান্সপারেন্সি খুবই প্রয়োজন। কারণ মানুষের একটা বদ্ধমূল একটা ধারণা যে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না, এই ধারণাটা মানুষের মাঝ থেকে দূর করতে হবে। 5 লাখ টাকা দিয়ে যখন একটা দরিদ্র মানুষ চাকরি নিচ্ছে, তখন সে কোনো না কোনো ভাবে একটু হলেও ঘুষ খেতে চাইবে। এই সব জায়গায় আসলে উঠাতে হবে। দুর্নীতি যেভাবে বাংলাদেশের রন্ধ্রে ঢুকে গেছে, আসলে প্রতিটা সেক্টরে তার শুদ্ধায়ন দরকার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। দুর্নীতি বাংলাদেশ থেকে নির্মূল হোক এবং বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক, এটি আমাদের সকলের প্রত্যাশা এবং সেটি সত্যি হোক, সেই আশায় আজকের আয়োজন শেষ করছি। মেট্রোসাম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার।